মাল্টিপল মায়োলোমা এই নামটা শোনার পর স্বাভাবিকভাবেই মনে অনেক প্রশ্ন জাগে। তো এই রোগ নির্ণয়ের পর সবচেয়ে ভালো ফলাফলের জন্য প্রথম দিকে স্টেপগুলো কি হওয়া উচিত? চলুন আজ আমরা সেই জরুরি বিষয়গুলো নিয়েই কথা বলবো। দেখুন, এত জটিল একটা রোগ নির্ণয়ের পর মনটা একটু দমে যাওয়া বা ভয় পাওয়া খুব স্বাভাবিক। কিন্তু একটা কথা মাথায় রাখা খুব জরুরি, যে এখান থেকেও সামনে এগোনোর একটা পরিষ্কার রাস্তা আছে। আর সেই রাস্তায় চিকিৎসার প্রত্যেকটা সিদ্ধান্তে রোগীর নিজেরও একটা বড় ভূমিকা থাকে। তো এর মূল চাবিকাঠিটা কি? আসলে এর মূল চাবিকাঠি হলো একটা গোছানো পদ্ধতি, মানে সঠিক ডাক্তারদের একটা টিম খুঁজে বের করা, ঠিকঠাক পরীক্ষাগুলো করানো আর সব শেষে সঠিক চিকিৎসাটা বেছে নেওয়া। চলুন এই পুরো কাঠামোটা নিয়েই এবার একটু বিস্তারিত আলোচনা করা যাক। কিভাবে একটা ভালো পরিকল্পনা তৈরি করে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনা যায় সেটাই দেখব। এই যে পুরো রোডম্যাপটা, এটা আসলে ৩টে পিলারের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো সঠিক দল বা রাইট টিম, তারপর সঠিক পরীক্ষা বা রাইট টেস্ট, আর সবশেষে সঠিক চিকিৎসা মানে রাইট ট্রিটমেন্ট। আর এই তিনটের মধ্যে সবচেয়ে জরুরি যে জিনিসটা, সেটা হলো প্রত্যেকটা ধাপে যাতে তথ্যের আদান-প্রদানটা একদম পরিষ্কার থাকে। আচ্ছা, তাহলে চলুন একদম প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক। আর এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটা, বিশেষজ্ঞদের নিয়ে একটা সঠিক টিম তৈরি করা। মাল্টিপল মাইলোমার মতো রোগগুলো কিন্তু বেশ জটিল হয়। এজন্য এমন একজন ডাক্তার খুঁজে বের করাটা ভীষণ জরুরি, যিনি বিশেষভাবে এই রোগটা নিয়েই কাজ করেন, মানে যার এই বিষয়ে স্পেশালাইজেশন আছে। কারণ অভিজ্ঞতাটা এখানে অনেক বড় একটা ব্যাপার। সাধারণত একজন হিমাটোলজিস্ট বা মেডিকেল অনকোলজিস্টই এই টিমের নেতৃত্বে থাকেন, কারণ তারাই মাল্টিপল মাইলোমার ওপর সবচেয়ে বেশি ফোকাস করেন। আর লেটেস্ট রিসার্চ বা নতুন নতুন চিকিৎসার বিকল্পগুলোর সম্পর্কেও তারাই সবচেয়ে ভালো বলতে পারেন। চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারাই কিন্তু পুরো দলকে পথ দেখায়। তো কোনো ডাক্তারকে বেছে নেওয়ার আগে কয়েকটা প্রশ্ন করে নেওয়াটা খুব জরুরি। যেমন, তাকে জিজ্ঞাসা করা যেতে পারে মাল্টিপল মায়োলোমার চিকিৎসায় তার ঠিক কতটা অভিজ্ঞতা আছে, তিনি সাধারণত কতজন মায়োলোমা রোগী দেখেন, নতুন গবেষণা বা চিকিৎসার বিকল্পগুলো নিয়ে তিনি আপ টু ডেট কিনা। এই প্রশ্নগুলো করতে কিন্তু একদমই দ্বিধা করা উচিত না। আচ্ছা, সঠিক ডাক্তার তো খুঁজে পাওয়া গেল, কিন্তু এর পরের বিষয়টা আরও ইন্টারেস্টিং। সেটা হলো রোগী এবং বিশেষজ্ঞের মধ্যে যে সম্পর্ক বা পার্টনারশিপ, সেটার গুরুত্ব। এটা কিন্তু চিকিৎসার একটা খুবই ভাইটাল অংশ। একটা কথা মনে রাখতে হবে, চিকিৎসার সিদ্ধান্তগুলো কিন্তু শুধু ডাক্তারের সুপারিশের ওপর নির্ভর করে না, বরং চিকিৎসার লক্ষ্য কী হবে এবং রোগীর ব্যক্তিগত পছন্দ অপছন্দ কী, সেটার ওপরও অনেকটাই নির্ভর করে। মানে পুরো প্রক্রিয়াটা একটা টিম ওয়ার্কের মতো। আর এই পার্টনারশিপের অংশ হিসেবে আরেকজন মাল্টিপল মায়োলোমা বিশেষজ্ঞের কাছ থেকে সেকেন্ড ওপিনিয়ন নেওয়াটা খুব ভালো একটা আইডিয়া। বিশেষ করে যখন চিকিৎসাটা সবে শুরু হচ্ছে বা ট্রিটমেন্ট প্ল্যানে কোনো বড় পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। এটা কিন্তু খুবই সাধারণ আর দরকারি একটা প্র্যাকটিস। তো এই প্রাথমিক পর্বের শেষ ধাপে আমরা চলে এসেছি। এখানে আমরা জানব যে নিজের চিকিৎসা টিমে একজন ইনফর্মড বা অবগত সদস্য হিসেবে সক্রিয় থাকাটা কতটা জরুরি। ব্যাপারটা খুব সহজ। একজন রোগী যখন নিজের রোগটা সম্পর্কে ভালোভাবে জানেন, তখন তিনি চিকিৎসার ফলাফল বা কোন পথে এগোনো হবে সেই আলোচনাগুলোতে অনেক ভালোভাবে অংশ নিতে পারেন। সোজা কথায়, নিজেকে শিক্ষিত করা মানেই হল নিজের চিকিৎসা টিমের একজন কার্যকরী সদস্য হয়ে ওঠা। তাহলে কিভাবে একজন কার্যকরী টিম মেম্বার হয়ে ওঠা যায়? কয়েকটা সহজ স্টেপ আছে। প্রথমত, মাল্টিপল মায়োলোমা সম্পর্কে পড়াশোনা করা। দ্বিতীয়ত, ডাক্তারের কাছে যাওয়ার আগে প্রশ্নগুলো গুছিয়ে একটা লিস্ট করে নিয়ে যাওয়া। তৃতীয়ত, চিকিৎসা, তার ফলাফল বা সাইড এফেক্ট নিয়ে মনে যা যা উদ্বেগ আছে সেগুলো খুলে বলা। আর সবশেষে, যেমনটা আগেই বললাম, প্রয়োজনে দ্বিতীয় মতামত নেওয়া। এই কাজগুলো করলে ডাক্তারের সাথে প্রত্যেকটা আলোচনা অনেক বেশি ফলপ্রসূ হবে। তাহলে আজকেই নিজের চিকিৎসা দলের একজন কার্যকরী সদস্য হয়ে ওঠার জন্য কি করা যেতে পারে? দেখুন, এই পুরো যাত্রাটা কিন্তু শুরু হয় ছোট্ট একটা পদক্ষেপ দিয়ে। আর নিজের চিকিৎসায় একটা সক্রিয় ভূমিকা নেওয়া, সেটাই হতে পারে সবচেয়ে শক্তিশালী প্রথম পদক্ষেপ।